হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আইসিসি বিশ্বকাপ, আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপের নিয়ে যে আয়োজন ভয়েস অফ আমেরিকা বাংলা করছে তার এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবির মুস্তাফা। আজ আমাদের আলোচনার বিষয় হবে সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান নিয়ে। এবং আপনারা সবাই জানেন যে দক্ষিণ এশিয়ার ক্রিকেট পাগল পাবলিক সবসময় যখনই বিশ্বকাপ আসে এই খেলার জন্য অপেক্ষা করে। এই খেলা অনেকের কাছে এতই গুরুত্বপূর্ণ যে তারা এটাকে ফাইনালের আগে ফাইনাল বলে বর্ণনা করে। অবশ্যই আজকের খেলাটা সেরকম না, কারণ এই খেলাটায় কে ফাইনালে যাবে সেটা এই খেলায় নির্ধারিত হবে না। এটা মূলত দুইটি পয়েন্টের খেলা। কিন্তু পাকিস্তান এবং ভারতের যারা সমর্থক তাদের কাছে এটা শুধু 2 পয়েন্টের ম্যাচ না, এটা একটা মর্যাদার লড়াই, প্রেস্টিজের লড়াই। কারণ এই বিশ্বকাপে পাকিস্তান এবং ভারত আবার মুখোমুখি হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। যদি না হয় তাহলে এই ম্যাচে যারা জয়ী হবে তারা আগামী বিশ্বকাপ পর্যন্ত বলে বেড়াতে পারবে যে তারা এই ম্যাচে জয়ী হয়েছিল। তো যাই হোক, আজকের ম্যাচ নিয়ে আলোচনার জন্য আমার সাথে যোগ দিয়েছেন সহকর্মী আহসানুল হক। আহসান, এটা গুরুত্বপূর্ণ খেলা বটেই, যদিও ধারণা করা হচ্ছে যে এই গ্রুপ থেকে ভারত এবং পাকিস্তান দুজনেই সুপার 8 পর্বে যাবে, কিন্তু তারপরেও এই খেলার গুরুত্ব কিন্তু প্রচুর। অবশ্যই এবং একদম ঐতিহ্যগতভাবেই ভারত এবং পাকিস্তানের খেলা আজকে গত কয়েক দশক ধরেই যত সময় যেখানেই তারা মুখোমুখি হয়েছে, সেটা ভারতেই হোক, পাকিস্তানেই হোক, বিশ্বকাপেই হোক, যে কোনো দেশেই হোক, এটা একটা মানে যুদ্ধের মতো একটা খেলা শুরু হয়। এবং দেখা যায় যে ইন্টারেস্টিং হচ্ছে যে হয়তো দেখা গেছে যে কোনো টুর্নামেন্টে পাকিস্তানের পারফরমেন্স এমনিতে ভালো না, কিন্তু দেখা গেছে ভারতের সাথে যখনই খেলতে আসে পাকিস্তান কিন্তু জ্বলে ওঠে। তো এইটা হচ্ছে ব্যাপার যে অসম্ভব একটা হাই ভোল্টেজ ম্যাচ এটা। এবং আমরা জানি যে নিউ ইয়র্কে প্রচুর দক্ষিণ এশীয় থাকেন, ভারতীয় থাকেন, পাকিস্তানি থাকেন এবং আমেরিকাতেই প্রচুর দক্ষিণ এশীয় থাকেন এবং টিকিট ছাড়ার সাথে সাথে বিক্রি হয়ে গেছে এই ম্যাচের। এবং নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেখানে এই খেলাটা হবে, সেটায় বাড়তি পুলিশ নিয়োগ করা হচ্ছে এই খেলার জন্য, যাতে কোনো রকম সহিংসতা যাতে না ঘটে। এবং এরকম একটা খবর বেরিয়েছিল যে সেখানে এক ধরনের সন্ত্রাসী হামলার একটা হুমকি দেয়া হয়েছিল, সেটা নিয়েও কর্তৃপক্ষ কিন্তু খুব সতর্ক। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে টি-20 ফরম্যাটে ইন্ডিয়া এবং পাকিস্তান তারা কিন্তু মাত্র 12 বার খেলেছে এবং এই 12 বারের মধ্যে ভারত 8 বার জিতেছে এবং পাকিস্তান জিতেছে 3 বার এবং একবার নাকি টাই হয়েছিল। কিন্তু আপনারা যদি ওডিআই, যেটা 50 ওভারের সীমিত ওভারের খেলা, ওয়ানডে ইন্টারন্যাশনাল, সেখানে যদি তাকাই আমরা দেখি যে তারা 135 বার খেলেছে এবং পাকিস্তান জিতেছে 73 বার আর ভারত জিতেছে 57 বার। তো সীমিত ওভারের খেলা দুইজনের কিন্তু একটা ভারসাম্য আছে। কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপ, এই যে বিশ্বকাপ, এইখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভারসাম্য আছে কিনা সেটা নিয়ে অনেকের সন্দেহ আছে। কারণ আমরা যদি ব্যাটিংয়ের দিকে তাকাই, ভারতের ব্যাটিং নিয়ে আপনি কী বলবেন? ভারত তো এমনিতেই দুর্দান্ত ফর্মে আছে, ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই ভারত দুর্দান্ত ফর্মে। তবে হ্যাঁ, ব্যাটসম্যানদের মধ্যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির যে অভিজ্ঞতা, শুধু তারা যে ফর্মে আছে এখন তাই না, তাদের একটা বড় অভিজ্ঞতা আছে, অনেকগুলো তারা বিশ্বকাপ খেলে এসছে। এবং আমরা জানি যে গত ওয়ানডে ইন্টারন্যাশনাল বিশ্বকাপ যেটা ভারতে অনুষ্ঠিত হয়েছিল, সেটাতে কিন্তু রোহিত শর্মার সর্বোচ্চ সংখ্যক ছক্কা মারার রেকর্ড রয়েছে। তিনি 31টি ছক্কা হাঁকিয়েছিলেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে টি-20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু রোহিত শর্মা ক্রিস গেইলের পরেই হচ্ছে তার ছক্কার সংখ্যা। অন্যদিকে বিরাট কোহলি, তারও কিন্তু টি-20 ক্রিকেটে, সারা বিশ্বে টি-20 ক্রিকেটে কিন্তু তিনি সর্বোচ্চ রানের অধিকারী বিরাট কোহলি। এবং টি-20 শুধু ম্যাচেই না, টি-20 বিশ্বকাপেও কিন্তু সর্বোচ্চ রানের অধিকারী হচ্ছেন বিরাট কোহলি। এই দুজন তো দুর্দান্ত ব্যাটিং, এবং রোহিত শর্মা তো ওপেন করেন এবং তিনি এসেই তো একটা বলারদের উপর একটা প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেন, সেটা তো থাকবেই। কিন্তু এছাড়াও ভারতের অনেকগুলো ভালো ব্যাটসম্যান আছে, সুতরাং হ্যাঁ, এখানে আমি একটু ঢুকি, কারণ আপনি বিরাট কোহলি এবং রোহিত শর্মার কথা বলছেন, তারা তো একেবারে সর্বোচ্চ পর্যায়ে খেলছে। কিন্তু এই মুহূর্তে টি-20 বিশ্ব র্যাঙ্কিংয়ের ব্যাটিংয়ে নাম্বার 1-এ আছে আরেকজন প্লেয়ার, সূর্য কুমার যাদব। এবং এই যাদব খুব বেশি দিন খেলছে না, তার টি-20 খেলেছেন তিনি 60টি ম্যাচ
এবং এখানে তিনি রান করেছেন 2141, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তার স্ট্রাইক রেট হচ্ছে 171। অর্থাৎ তিনি মাঠে নামার পর তিনি ডানে বামে তাকান না, তিনি কিন্তু স্লগ হিটার না, তিনি প্রপার ব্যাটসম্যান, কিন্তু উনি খুব দ্রুত গতিতে রান করতে পারেন, যেটা টি-20-র জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা টিমের খেলার জন্য আছে মাত্র 20টি ওভার। কাজে আপনাকে খুব দ্রুত গতিতে রান করতে হবে, আদারওয়াইজ আপনি ওই 20টি ওভারে মানে অনেক বেশি রান করতে হবে। তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে রোহিত শর্মার যেরকম স্ট্রাইক রেট 140, বিরাট কোহলির স্ট্রাইক রেট 138, সেখানে আবার সূর্যকুমার যাদবের মতো ব্যাটসম্যান আছেন যার রান রেট 171। তারপরে তো আপনার অলরাউন্ডার আছে হার্দিক পান্ডিয়া, তিনিও একজন তুখোড় ব্যাটসম্যান। তো এখন আপনি কি পাকিস্তানের ব্যাটিং নিয়ে কিছু ভাবছেন? কারণ সেই ভারতের এই ব্যাটিংয়ের সামনে পাকিস্তানের ব্যাটিংয়ের যদি তুলনা করা যায়, তা পাকিস্তানের ব্যাটিং কি আদৌ ভারতের ব্যাটিংয়ের সাথে মানে সামনে দাঁড়াতে পারবে? হয়তো স্ট্যাটিস্টিক্স অনুযায়ী হয়তো ভারতের মতো অত শক্তিশালী ব্যাটিং পাকিস্তানের না, কিন্তু আমি আগেই যেটা বলেছি সেটা হচ্ছে যে পাকিস্তান হয়তো বিশ্বের অনেক দলের কাছে পরাজিত হয়ে আসবে, কিন্তু যেদিন তারা ভারতের বিরুদ্ধে খেলবে সেই পাকিস্তান দল কিন্তু সাধারণত সেই পাকিস্তান দলের চেহারা কিন্তু অন্যরকম হয়, কারণ সেদিন তাদের মধ্যে অন্য কিছু কাজ করে। সেইটা হচ্ছে চিন্তার ব্যাপার ভারতের জন্য। এবং আমরা জানি যে পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে বাবর আজম অধিনায়ক, তিনি আছেন, ফখর জামান আছেন, মোহাম্মদ রিজওয়ান আছেন, আজম খান, ইফতিখার আহমেদ, সুতরাং তাদেরও ভালো ভালো ব্যাটসম্যান আছে এবং ভালো ভালো বলার আছে। তাদের শাহিন আফ্রিদি আছে, আব্বাস আফ্রিদি আছে, হারিস রউফ আছে, মোহাম্মদ আমির আছে, নাসিম শাহ আছে, পেস বলার। সুতরাং এটা একটা মানে অসাধারণ ম্যাচ হয়ে উঠতে পারে কিন্তু, এবং যেই জন্য আপনি বলছিলেন যে এটাকেই অনেক দর্শক মনে করেন যে এইটাই ফাইনাল। হ্যাঁ, কিন্তু যারা বলেন এটাই ফাইনাল তারা আসলে এক ধরনের আবেগ থেকে বলছে, তারা আসলে এটা ফাইনাল অবশ্যই না, এটা জাস্ট গ্রুপ পর্বের একটি ম্যাচ। তো এখানে আপনি পেস বোলারদের কথা বলছেন, অবশ্যই নিউ ইয়র্কের মাঠ ধরে নেওয়া হচ্ছে যে এটা বেশ পেসি একটা উইকেট, এবং সেখানে পেস বোলাররা বিশেষ করে যারা বলটাকে বাউন্স করতে পারেন সেখানে তারা একটু সুবিধা নিতে পারবেন। কিন্তু ভারতের দিক থেকেও আপনি দেখান, জাসপ্রীত বুমরা আছে, জাসপ্রীত বুমরা তো ফাস্ট বোলারদের মধ্যে এখন পৃথিবীর সেরা বোলারদের মধ্যে অন্যতম। জাসপ্রীত বুমরা কিন্তু পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপ যেটা আছে তাদেরকে ধরাশায়ী না করতে পারলেও তাদের রান রেট কিন্তু আটকে দিতে পারে। কাজে পাকিস্তানের ব্যাটসম্যান তারা কিন্তু ভারতের ব্যাটসম্যানের মতো তুখোড় না, যদিও বাবর আজম, রিজওয়ান এরা বিশ্বমানের ব্যাটসম্যান, কিন্তু তাদের টি-20-তে তারা ওরকম বিধ্বংসী ব্যাটিং করেন না। ভালো ব্যাটিং করেন কিন্তু বিধ্বংসী ব্যাটিং করেন না। কাজে পাকিস্তানের অনেক বেগ পেতে হবে এখানে। কিন্তু পাকিস্তানের বোলিং নিয়েও মানে প্রশ্ন থাকতে পারে যে শাহিন শাহ আফ্রিদি, তার বাইরে কিন্তু তেমন কোনো প্রতিভা দেখা যাচ্ছে না। মোহাম্মদ আমির এক সময় মনে হচ্ছিল যে একজন বিশ্বমানের বোলার হবেন, কিন্তু তারপরে তো 2010-11 সালে তিনি একটা জুয়া খেলার অভিযোগে আটকে গেলেন, তার শাস্তি হলো, তার জেল হয়ে গেল, এবং 2015 সালে তিনি আবার ফিরলেন। কিন্তু ফেরার পর 2007-8 সালে তার যে প্রতিভা আমরা দেখেছিলাম সেই প্রতিভা এখনও তিনি ফিরে আনতে পারেননি। তবে আপনি যেটা বলছেন ভারতের সাথে খেললে তাদের অন্যরকম একটা ইন্সপিরেশন তারা পায়, অনুপ্রেরণা পায়। আপনি নিশ্চয়ই ভুলে যাবেন না যে শহীদ আফ্রিদি, পাকিস্তান দলের যে মারকুটে ব্যাটসম্যান ছিলেন শহীদ আফ্রিদি, উনি কিন্তু অনেক সময় দেখা যেত যে ওনার ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট দিয়ে উনি এই ভারতের সাথে ম্যাচ অনেক সময় জিতে নিয়েছিলেন। সেই রকম ওই ব্যাপারটা, ওই পাকিস্তানের ঘটনাটা হচ্ছে ওই যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যখন খেলে তখন একটা জ্বলে ওঠার তাদের একটা সম্ভাবনা থাকে। পাকিস্তানের বোলিংয়ের আর একটা সমস্যা হচ্ছে যে তাদের মধ্যে ভেরিয়েশনের একটু অভাব আছে। আগে যেরকম আমরা দেখতাম স্পিন বোলিং, তাদের কত তুখোড় স্পিন বোলার ছিল, সাকলাইন মুশতাক আহমেদ, তারও আগে অনেক ভালো আব্দুল কাদের নামটা আমার মাথায় আসছিল না, খালি তার চেহারাটা আমার সামনে ভাসছিল। এবং কিন্তু এখন কিন্তু ভেরিয়েশনের একটা অভাব আছে। আমরা দেখি শাদাব খান বা তারা একটু লেগ ব্রেক বল করেন। আবরার আহমেদ বলে একজন নতুন প্লেয়ার এসেছেন, তিনিও লেগ ব্রেক এবং গুগলি বল করেন। তো আবরার ঠিক কী করতে পারবে বা কত প্রতিভা ধরছে সেটা আমরা এখনও জানি না। হয়তো পাকিস্তানে যারা ফলো করেন তাদের স্থানীয় ডোমেস্টিক টুর্নামেন্ট তারা হয়তো জানবেন, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে সে এখনও সেরকম দাগ কাটতে পারেনি। আমার মনে পড়ছে যে একটা সময় ছিল যখন ওয়াকার ইউনুস এবং ওয়াসিম আকরাম দুই দিক থেকে বল করা শুরু করতেন এবং ব্যাটসম্যানদের উপরে কি পরিমাণ
প্রেশার তৈরি হতো তখন সেটা ছিল দেখার বিষয়। এবং যখন ওয়াসিম আকরাম বল করতেন, সেই সময় ইমরান খান, ওয়াসিম আকরাম একসময় বল করতেন। তারপর আস্তে আস্তে ইমরান খান যখন সরে আসলেন, ওয়াকার ইউনুস এসে সেই জায়গাটা পূরণ করলো। এবং আব্দুল কাদিরের লেগ স্পিন গুগলির তো কথা মানে সারা বিশ্ব জানে, যে আব্দুল কাদিরের যে ইউনিক যে লেগ স্পিন ছিল, যেভাবে উনি বলটা ছাড়তেন, ওটা দেখার মতো, মানে হাতটা ঝুলিয়ে ঝুলিয়ে এসে যিনি বলটা যেভাবে ছাড়তেন, তো সেই ঐতিহ্য পাকিস্তান কতটা ধরে রাখতে পারবে সেটাও একটা দেখার বিষয়। হ্যাঁ, আমার মনে হয় যে সেই ঐতিহ্য ওই ইমরান, ওয়াসিম, শোয়েব আখতার বা ওয়াকার ইউনুস বা আব্দুল কাদের, মুশতাক আহমেদ, ওদের সময়কার ঐতিহ্য পাকিস্তান ধরে রাখতে পারেনি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই বর্তমান টিম এই সুযোগে এই টি-20 ওয়ার্ল্ড কাপ একটা ভিন্ন পরিবেশে, কারণ যুক্তরাষ্ট্রের পরিবেশটা আগের যে কোনো জায়গায় ওয়ার্ল্ড কাপ হয়েছে, বিশ্বকাপ হয়েছে, তার থেকে ভিন্ন। সেখানে তারা নতুন করে নিজেদেরকে আবিষ্কার করতে পারবে কিনা পাকিস্তান দল, সেটাই এখন আমাদেরকে দেখতে হবে। আমি একজন ক্রিকেটারের সাথে কথা বলছিলাম এবং তিনি বলছিলেন যে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের যে ম্যাচটা হবে সেইখানেও পাকিস্তানকে খুব সাবধানে খেলতে হবে, কারণ এই বিশ্বকাপে কোনো দলকেই, কিন্তু আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজের সাথে পাপুয়া নিউগিনির খেলায় সহস্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজই চাপের মুখে পড়ে যাচ্ছিল পাপুয়া নিউগিনির বিরুদ্ধে। সুতরাং কাউকেই এখন আর পুশ ওভার করা যাচ্ছে না। সুতরাং খুবই উৎসাহের সাথে সবাই দেখছেন খেলা। আমাদের আজকে সময় প্রায় শেষ এবং আমরা আগামীতে আবার আপনাদের সামনে আসব বিভিন্ন খেলার প্রিভিউ নিয়ে, বিভিন্ন খেলা সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি।